আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেজর স্বামী গল্পের 25 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। 3টে দিন কেটে গিয়েছে। কায়দার বাড়ির সেই কুলহরপূর্ণ আনন্দময় পরিবেশটা যেন আচমকাই কেমন এক নিথুর নিচল রূপ ধারণ করেছে। 3টে দিন পূর্বে ঘটা করে কিঞ্জা আর স্বামীর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে সামনের মাসের মধ্যাংশে। ঠিক সেই সুখবরের পর থেকেই কেমন যেন অস্বাভাবিক শান্ত আর জোরসোরো হয়েছে কিঞ্জা। আর ওর অদ্ভুত পরিবর্তন গুটুম ভাব দেখা গেল মিথিলার। রাহাত, আদর ওরাও বিয়ের আনন্দে ওরা আর নাচানাচু করছে না। এক অজানা থতমত নীরবতা গ্লাস করছে পুরো আনন্দমহলকে। কারাদার বাড়ির পিছনে বাগানের মস্ত বড় একটা আম গাছটার নিচে একটু ডালে পা ঝুলিয়ে উদাস মনে বসে আছে মেঘু। আষাঢ়ের ভাঁজে ভিজা হওয়া ওর পিঠাময় ছড়িয়ে থাকা দিগন্ত চুলগুলো অবাধ্যের মতো উড়ে নিয়ে যাচ্ছে। ওর মনের ভিতরে তখন অনবরত তুলবার করে চলছে 3 দিন আগে সেই অভিশপ্ত রাতের কথা। ছাদের ওপর দাঁড়িয়ে নিজের জীবন্ত সমস্ত নোংরা সত্য, নিজের জারজ পরিচয় আর ঝিলিয়াপুর সেই নারকীয় মৃত্যুর গল্প শোনার পর শিষ্যের কোনো চিৎকার চেঁচামি করেনি, রাগ কিংবা ঘৃণা কিছুই প্রকাশ পায়নি ওনার অভিব্যক্তিতে। সেই নিখুঁত অন্ধকারে কেবল একটা পাথরের দীর্ঘশ্বাস ফেলে বড্ড নিষ্পাপ কণ্ঠে একটি মাত্র কথাই বলেছিলেন, রুমে যাও, বাহিরে হিম পড়ছে। সে রাতে শিষ্যের অমন চরম নিবিবুদ্ধি ও ভাবশীলের আনন্দ দেখে মেঘু আর বাড়তি কোনো কথা বলার অবকাশটুকু খুঁজে পায়নি। পুরোপুরি কিংবর্তিত হয়ে পড়েছিল ওই শিষ্যের অমন অনাকাঙ্ক্ষিত ব্যবহারে। যদিও ও মনে মনে নিজেকে এই অবহেলা আর দূরত্বের জন্য বহু পূর্বেই প্রস্তুত করে রেখেছিল। জানতো ওর পরিচয় শুনলে আর 5টা পুরুষের মতো এই তৃপ্ত পাথরের মানবটাও দূরে সরে যাবে। কিন্তু তবুও শিষ্যের মুখে ওই ক্ষণিকের উদাসীনতা অবস্থা মেঘুর তিলে তিলে গড়ে তোলার জড়ালতা সহ্য হয়ে ক্ষণে ক্ষণে এক লম্হা কাচের মতো ভেঙে চুরমার করে দিয়েছিল। সে থেকে শিষ্যের সাথে ওর কোনো সুসংযোগ হয়নি। 3 দিন তিনেক শিষ্যের কারা ছায়াটুকু তার দেখে নেই, শিষ্যের গলা শোনে নেই। ও শুনেছে খুব ভোরে কোথাও চলে যাবে, ফিরের মধ্যরাতে। মেঘু শিষ্যের অবহেলা মানতে পারছে না, মন মানছে না। বিষাদ্য মন গুনগুন করতে করতে সুর ধরে, যাও পাখি বলো তারে সে যেন ভালো না মুড়ে, সুখে থেকেও ভালো থেকেও মনে রেখো এই আমারে। মেঘুর মনের সেই গান কিছুতেই অন্তর্ভুক্ত হচ্ছে না যতক্ষণ না ও নিজের এই চোখ দুটো তার ভরে ওই তৃপ্তির জালের মেজর সাহেবকে একবারটি সামনাসামনি দেখতে পাচ্ছে। ততক্ষণ মনের এই ছটফটানি আর শান্ত হওয়ার নয়, একরাশ উদাসীন ভাবনা পুরোপুরি বশীভূত হয়ে থাকা মেঘু টের পায়নি যে ঠিক কখন ওর সামনে এসে একটা দীর্ঘ চওড়া ছায়া এসে থমকে দাঁড়িয়েছে। কালিনী আচমকা একটা কুৎসিত ও অসভ্য সম্বোধন কানের পর্দায় এসে ধাক্কা খেতে মেঘুর ঘুরের ব্রণ এক লামহা কেটে গেল। আচমকা গাছের ডাল থেকে নিজের পা দুটো সোজা করে ও অত্যন্ত বিরক্ত ও শক্ত মুখে মাথা তুলে ঠিক সম্মুখ পানে তাকালো। অহংকারী ও কুটিল স্বভাবের মেয়ে সূচিকে নিজের সামনে ওভাবে হাত আড়াআড়ি করে কড়া দিয়ে চোখে দাঁড়িয়ে থাকতে দেখেও মেঘুর চেহারা বিন্দুমাত্র বাড়তি আবেগ বা ভয়ের সঞ্চয় হলো না। ও নিজের গলার সুর আরও চাউনি একটু কঠোর ও ধারালো করে সোজাসাপটা জবাব দিল, শিক্ষিত আর বনিদি ঘরের মেয়েদের মুখে এমন অশিক্ষিত খেতদের মতো নোংরা ভাষায় আদৌ মানায় না। সুচি আপু বয়সে এতটা বড় হলেও নিজের চেয়ে ছোটদের সাথে কিভাবে শালীনভাবে কথা করতে হয় সে সাধারণ ভদ্রতা আর জ্ঞানটুকু কি আপনার নিজের পরিবার আপনাকে কোনোদিন শিখায়নি? মেঘুর অমন মুখরা আর চটচট কথা শুনে সুচির 2 কানের লতি মুহূর্তের মধ্যে অপমান ও রাগে লাল হয়ে টকটকে হয়ে উঠল। চরম অপমান কোথাকার, কোন সামান্য স্কুল মাস্টারের মেয়ে তার কি না এত বড় দুঃসাহস সুচিকে এভাবে সবার সামনে অপমান করে? ও সে নিজের গলার লাক ফুলিয়ে চিৎকার করে উঠল, 2 টাকার ওই স্কুল মাস্টারের মেয়ে হয়ে তোর এত বড় দেমাক আসে কোথা থেকে রে? হ্যাঁ, ভুলে যাস না, খাস তো তোর শেষেমেশে আমাদেরই দেওয়া দয়ার টাকা। মেঘ আমগাছের ডাল থেকে সোজা হয়ে নিচে নেমে দাঁড়ালো। ও সুচি চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বড্ড শান্ত ও অথচ বিষাক্ত গলায় বলল, ভুল বললেন আপনি সুচি আপু, আপনাদের কোনো দয়ার টাকা নয়, বরং আমার বাবার মাথার ঘাম প্রায় ফেলা উৎস উপার্জনের টাকা। আমরা খুব রাজকীয়ভাবে চলে, আর আমার বাবা সেই সৎ উপায়ে ভিতরে, কিন্তু আপনাদের মতো নোংরা অহংকারীরাও অভ্যন্তরীয় থাকে। তবে সেটা সেফ সামান্য একজন শিক্ষার্থী হিসেবে। একজন শিক্ষার্থী হয়ে শিক্ষকের গুরুত্বপূর্ণ কিভাবে অন্যতম সম্মানটুকু প্রদর্শন করতে হয় সেই আদব কায়দাটুকু সেখানে আপনার জানা নেই।
এখানে নিজের নিয়ে এত বড় বাহাদুরি দেখানোর সাহস আপনার আসে কি করে শুনি? মেঘের এমন যৌতুক ও উল্টো ফুরনো সূচি যেন রাগে অপমানে তৃপ্ত তেলের মতো তকবক করে ফুটতে শুরু করলো। ওর ভিতরে হিংসের আগুন তড়িগড়ি করে বাড়তে লাগলো। সে জ্ঞান হারিয়ে মেঘুর দিকে এক পলক তেড়ে এসে মুখ কুঁচকে দাঁত কেচিয়ে চিৎকার করে উঠল, একে তো রাস্তার ফকিন্নি, তা আবার আস্ত একটা কালেনি, এত বড় বড় কথা বলি। আঙ্কেলের সাথে তোর এত কিসের প্রীতি? হ্যাঁ, সারাদিন ওর আশেপাশে ওভাবে কেন ঘুরঘুর করিস শুনি? বড় লোক আর হ্যান্ডসাম ছেলে দেখলেই কি তোদের মতো ছোট লোকদের জিভ থেকে লোলা পড়ে? আস্ত একটা চরিত্রহীন। সুচির কুৎসিত কথা শেষে ও উচ্চারণ করার আগেই মেঘের ডান হাতটা সজোরে আশ্রে পড়ল সুচির ফর্সা গালটার ওপর। আস্তে নয়, নিজের ভিতরে জমানো সমস্ত শক্তি ও খুব উগরে দিয়ে বড্ড জুড়ে এক থাপ্পড় কষালো ও চোরের তীব্রতা সুচির মাথাটা একপাশে ঘুরে গেল। মেঘুর পুরো দেহটা তখন চরম ক্রমে আর অপমানে থরথর করে কাঁপছে। ও নিজের গলা সর্বোচ্চ চৌড়া করে ভাগিনীর মতো গর্জে উঠল, নিজের একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে তোর লজ্জা করে না? সম্মান দিতে জানিস না ভালো কথা, তাই বলে নিজের ওই নোংরা মন মানসিকতা দিয়ে অন্যকে অমন জঘন্য অপবাদ দিবি না? খবরদার, তোর ওই অঙ্কুশের পিছনে ঘুরে নিজের মূল্যবান সময় নষ্ট করার মতো কোনো ফালতু সময় আমার নেই। আর যদি ওর আশেপাশেও চলে যায় তবুও মনে রাখিস তার সাথে আমার অত্যন্ত সম্মানীয় ও আলাদা দুটো সম্পর্ক রয়েছে। এক, সে আমার আপন বড় ভাইয়ের কলিজার টুকরো বেস্ট ফ্রেন্ড, আর দুই, আমার নিজের আপন খালামণি, এই কায়দার বাড়ির ছোট বউ। সুতরাং নিজের মুখটা সামলিয়ে কথা বলবি সুচি, না পেঁচিয়ে। আজ তো একটা মুখ পেঁচু মেয়ে একটা। নিজের ভিতরে সমস্ত রাগ সুচির মুখের ওপর উগরে দিয়ে মেঘু আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ও গুটি গুটি পা ফেলে সুচির সম্মুখীন হতেই হনহন করে সরে গেল, এক ড্রয়িং রুমের দরজা ঠেলে একদম আনন্দমোহনের ভিতরের আলার হয়ে গেল। আজকের এই নোংরা ঝগড়াটার পর ও সেই 3 দিন ধরে বিষাক্তগ্রস্ত হয়ে থাকা মনটা যেন আরও বেশি কুশলিত ও ভারাক্রান্ত হয়ে উঠেছে। চোখের নোনা জল আটকে ও যখন সিঁড়ি বেয়ে ওপরে নিচের ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সিঁড়ির ওপর মাত্র দুটা স্থির বাকিট থাকতে মেঘুর কানের পর্দায় এসে আশ্রে পড়ল সেই তীব্র পরিচিত ও পুরুষশালী কণ্ঠস্বর, যার জন্য ও গত বহু 72 ঘন্টা ধরে চাতক পাখির মতো তৃষ্ণা হয়ে ছুটছিল। মা, ও মা! বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে শিষ্যের অমন উচ্চারণ শুনে আর অস্থির হয়ে চেঁচানো শুনে শিউলি বেগম রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ওখান থেকে বেরিয়ে এলেন। বড় ছেলের অমন রমণ মূর্তি দেখে তিনি নিজে হাঁপাতে থাকা বুকটা চেপে ধরে বললেন, কি হয়েছে রে শিষ্য? দুপুরবেলা বাড়ি ঢুকে ওভাবে মাথা করে চেঁচাছিস কেন বাবা? শিষ্য নিজের কাঁধে ব্যাগটা সোফায় এক আছাড় ফেলে দেয়। নিজের সেই আগের মতো চিরচেনা ওই বাসখাই গলা চালু রেখে কড়া মেজাজে চেঁচিয়ে উঠে বলল, তোমাকে আমি এর আগেও কতবার স্পষ্ট ভাষায় বলেছি মা, ওই সুচি নামে মেয়েটাকে এই বাড়িতে আসতে সম্পূর্ণ বারণ করতে। ও কেন বারবার আমাদের এই আনন্দে ঢোকার সাহস পায়? ওই মেয়েটাকে চোখের সামনে দেখলেই আমার নিজের হাত থেকে খুন করতে মন চায়। শিউলি বেগম চমকে ওঠেন। শিষ্যের অমন বাসখাই গলায় চিৎকার শুনে যারা রুম থেকে বাড়িয়ে সবাই একে করিডোরিয়ে ড্রয়িং রুমে ফিরে আসে। শিউলি বেগম অত্যন্ত অপ্রস্তুত হয়ে আশেপাশে মেহমান ও আত্মীয়দের দিকে তাকিয়ে নিচু সুরে বললেন, এমন রক্ষ ব্যবহার কেন করছিস শিষ্য? মাথা ঠান্ডা কর। ও তোর হবু স্ত্রী, এইবারও হবু বউ, বড় বউ, এখানে আসতেই পারে, ওর পূর্ণ অধিকার আছে। তাছাড়া সম্পর্ক তো তোর নিজের আপন মামাতো বোন। হবু বউ মানে কি মা, কি বলছো? শিষ্যের নিজের চওড়া কপালটা কুঁচকে ক্ষিপ্ত চোখে মায়ের দিকে তাকালো। ওকে আমি কি কোনোদিনও আমার স্ত্রী হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছি, কিংবা কোনোদিনও মানব? ওর মতো একটা নোংরা আর নিচু মানসিকতার মেয়েকে আমি আমার লাইফ পার্টনার করব? পাগল হয়েছে তুমি মা? ওর নিজের ক্যারেক্টার আদৌ কি ঠিক আছে? শিষ্যের মুখ থেকে নিজের মেয়ের নামে এত বড় বড় অপমান আর কুৎসিত কথা শুনে এবার আর চুপ করে থাকতে পারলেন না শিষ্যের আপন মামা তৌফিক মৃধা। তিনি হনহন করে শিষ্যের কাছে এগিয়ে এসে অত্যন্ত গম্ভীর ও রাগী গলায় বললেন, আমার একমাত্র মেয়ের নামে সবার সামনে এসব আজেবাজে কথা বলার সাহস তুমি কোথা থেকে পাও শিষ্য? মেয়ে কি আমার রাস্তায় পড়ে থাকা কোনো ফেলনা জিনিস? আপনার মেয়ে ফেলনা কিনা তা আমি জানি না, তবে ও যে আস্ত একটা ক্যারেক্টারলেস তা আমি খুব ভালো করেই জানি। শিষ্য নিজের মামার চোখে চোখ রাখিয়ে প্রখ ও তীব্র গলায় কথাগুলো বলে দিল। এই মুহূর্তে শিষ্য ভয়ঙ্কর ইগো আর ক্রোমের সামনে কারো কোনো তোয়াক্কার নয়। ও চিবিয়ে বলল, ওর নৃত্য, ওর কি নৃত্যদিনের রুমাল ভাঁজ আছে? ও কি জানে
জানে কার সাথে কেমন বিহিত বা ব্যবহার করতে হয়। অহংকারী, উগ্র আর অসভ্য আপনার ওই আদরের দুলালি সূচি। কি করেছি আমার মেয়ে? অমন বয়েটো অপবাদ দিচ্ছ কেন তুমি? তৌফিক মৃদার পিছন থেকে উনার স্ত্রী শামীমা পারভিন অত্যন্ত চড়া গলায় বলে উঠলেন। শিষ্য ওনার কথা শুনলেন। তারপর ঠোঁটের কোণে এক পেশাশিক ও হিমশীতল হাসি ফুটিয়ে সুজা হাত উঁচিয়ে সিঁড়ির দিকে ইশারা করল। ওই যে সিঁড়ির গোড়ায় যে নিষ্পাপ মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, ওই মেয়েটাকে এইমাত্র আপনার অতি আদরের শিক্ষিত মেয়ে বাহিরে বাগানে একা পেয়ে কালিনী বলে চরম অপমান করেছে। বড় বড় মুখে বলেছে ওই মেয়ে নাকি আস্ত একটা চরিত্রহীন। তা মামি, আপনার ওই নির্জনের গর্ভজাত মেয়ে যখন এক অবিবাহিত পুরুষের পর রুমে লুকিয়ে ঢুকে থাকে, তাকে নিজের সাথে বেড শেয়ার করার অফার দেয়, তখন আপনার সেই মেয়েকে সমাজে কোন নাম বলে ডাকা যায়? তাকে কি আদৌ চরিত্রবান বলা চলে? কি বলেন? শিষ্যের মুখ থেকে অমন লজ্জন্ত ও বিস্ফোরণ কথা শোনা মাত্রই উপস্থিত ড্রয়িং রুমের সবাইয়ের পায়ের তলা মাটি যেন এক লামহা সরে গেল। সবাই চরম চমকে উঠে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। ওইদিকে ওপাশে দাঁড়িয়ে থাকা আলুয়া বানু যখন সিঁড়ির ওপর মেঘুর দিকে তাকালেন, তখন দেখলেন ওনার আদরের ছোট্ট মেয়েটার ফর্সা মুখটা অপমানে আর কষ্টে একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে মেঘুর কাছে ছুটে গেলেন। আর ঠিক তখনই পিঙ্কি বেগমও অপর পাশ থেকে হন্তদন্ত হয়ে মেঘের কাছে গিয়ে ওকে পরম স্নেহে নিজের বুকের মাঝে শক্ত করে আগলে নিলেন। পিঙ্কি বেগম মেঘের মাথায় হাত বুলিয়ে আদরি গলায় শুধরালেন। সুজিতকে সত্যি কি একটু আগে বাহিরে ওসব নোংরা কথা বলেছে মা? মেঘু নিজের চোখ ফেটে আসা জলটুকু চেপে ধরে মেজু খালামণির বুকের মাঝে আলতো করে মাথা নাড়ল। পিঙ্কি বেগম এক বুক ফাটানো দীর্ঘশ্বাস ফেলে সুজির দিকে চরম তৃপ্ত চোখে তাকালেন। এদিকে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে কিঞ্জিয়া, মিথিলা, রাহাত আর আদুরাও চারজন মিলে কোনো টিকটিক ছাড়াই কায়দাবাড়ির এই লাইফ ও ফ্রি সিনেমা তথা মেজরের আকর্ষণ বেশ কৌতূহল নিয়ে দেখছে। বেশি হবে সুচি, বুঝি সাজা পেল, ওরা নাচবে। তৌফিক মৃদা নিজের মেয়ের অমন কুৎসিত কীর্তির কথা শুনে সবার সামনে ফাঁস হয়ে যেতে দেখে অপমানে ও রাগে কাঁপতে কাঁপতে শিষ্যের দিকে তেড়ে এসে আঙুল উঁচিয়ে বললেন, বাহিরে একটা ফকিন্নি মেয়ের জন্য আজ নিজের ঘরের মামাতো বোন আর হবু বউকে এভাবে সবার সামনে অপমান করছো তুমি শিষ্য? ভুলে যেও না, সম্পর্কে আমি কিন্তু তোমার আপন মামা হই। সেটা ভুলিনি বলেই তো আপনার মেয়ে এখনো অক্ষর দেহতে বেঁচে আছে। মামা, ওইটা ভুলে গেলে ওকে জীবন্ত কেটে পিস পিস করে পদ্মা নদীতে ভাসিয়ে দিতাম। এই শিষ্যের এক সেকেন্ড সময় লাগতো না। শিষ্যের লাল হয়ে যাওয়ার তীব্র মুখ আর চোখের সেই খুনে হিংসার দিকে তাকিয়ে তৌফিক মৃদা ভয়ে এক পা পিছিয়ে গিয়ে একেবারে নিচুপ হয়ে গেলেন। ওনার মুখ দিয়ে আর একটা শব্দও সরল না। ড্রয়িং রুমের বাকি সবাই যখন শিষ্যের অমন রমমূর্তি দেখে ভয়ে আষ্টেপৃষ্টে হয়ে চুপ হয়ে গিয়েছে, ঠিক তখনই সমস্ত লজ্জা শরমের মাথা খেয়ে সূচি এগিয়ে এসে শিষ্যের চওড়া কাঁধের ওপর নিজের হাত রাখল। অত্যন্ত আকুলি ও ভাঙা গলায় কেঁদে উঠে বলল, আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি অঙ্কুশ। অমন একটা নগণ্য মেয়ের জন্য তুমি আমায় এভাবে সবার সামনে রিজেক্ট কেন করছো বলো? কি করেছি আমি? আমার মাঝে কি নেই? শিষ্যের নিজের কাঁধ থেকে সূচির হাতটা এক ঝটকায় ঝেড়ে ফেলে দিয়ে ড্রয়িং রুম কাঁপিয়ে ঝুঁঝাসাপটা ঘোষণা করলো, কারণ তোর নজর থাকা ওই 2 টাকার মেয়েটার আইনত এবং ধর্মীয়ভাবে আমার একমাত্র বৈধ স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। শিষ্যের মুখ থেকে বের হওয়া একটা কথা মাত্র বাক্য পুরো কায়দার বাড়ির আনন্দ যেন এক জীবন্ত পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটল। সবাই নিজের চোখ দুটো মস্ত বড় বড় করে চরম ভীষণে শিষ্য আর সিঁড়িগুড়া দাঁড়ানো মেঘের দিকে তাকিয়ে রইল। সূচি চরম অবিশ্বাস্য দৃষ্টিতে শিষ্যের দিকে চেয়ে থেকে মাথা নেড়ে বলতে লাগলো, মিথ্যা বলছো তুমি, এটা অসম্ভব। আমাকে তোমার পিছু ছাড়ানোর জন্য তুমি এই সাজানো মিথ্যা গল্প বলছো। অঙ্কুশ এবার সূচির দিকে সরাসরি না তাকিয়ে বড্ড খাক করে অবহেলায় সুরে বলে উঠল, কোথাকার কোন ফালতু মেয়ে রে তুই? তোকে নিজের পিছনে ছাড়ার জন্য এই অঙ্কুশের মিথ্যা নাটকের আশ্রয় নিতে হবে কেন? হ্যাঁ, মেঘুকে আমি নিজের সমস্ত জোর খাটিয়ে বিয়ে করেছি। ও আমার বিবাহিত বউ, এই কায়দার বাড়ির হবু বড় বউ, আমার স্বয়ং
কায়দার বাড়ির এই শিষ্যের হৃদয় কুটারির একমাত্র মালকিন। কথাটা শেষ করেই অঙ্কুশ নিজের মায়ের দিকে ঘুরে দাঁড়িয়ে কমান্ডি গলায় নির্দেশ দিল, আজ রাতের ভিতরে মেঘুর সাথে আমার আনুষ্ঠানিকভাবে কাবিনের সম্পূর্ণ ব্যবস্থা করো, বড্ড দ্রুত। উপস্থিতি সকলে আরও একবার চরম অবাক হয়ে করে দিল। শিষ্য হনহন করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। পিঙ্কি বেগমের কুল থেকে আস্ত ও সমস্ত মেঘুকে এক ঝটকায় নিজের শক্ত দু হাতে ছাড়িয়ে নিয়ে আলতো করে নিজের চৌড়া কাঁধের ওপর তুলে নিল। মেঘু লজ্জায় আর ভীষণ নয় ওনার পিঠে হাত দিয়ে মৃদু ছটফট করে উঠল। শিষ্য লোহার মতো শক্ত করে বাঁধে আগলা হলো না। ভারী বুটের শব্দ তুলে সিঁড়ি বেয়ে ওপরে নিচের ঘরের দিকে যেতে যেতেই শিষ্য পিছনে ফিরে নিচে মিথিলা আর কিঞ্জার উদ্দেশ্যে চড়া গলায় বলে গেল, নিচে সুপাই মেঘুর আনা সমস্ত প্রয়োজনীয় জিনিসপাতি আর ব্যাগ রাখা রয়েছে, তোরা ওগুলা নিয়ে কিছুক্ষণ পরে ওপরে এসে ওকে সুন্দর করে সাজিয়ে দিবে। আর হ্যাঁ মা, আমার এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগে ওনারা যেন কোনোভাবে এই বাড়ির সীমানা পার না হতে পারেন সেই ব্যবস্থা করো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর একটা করে লাইক দিয়ে দিবেন।